সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। বহুপদী ও বহুপদী সমীকরণের উপর এটি আমার দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে বহুপদীর ধারণা থেকে শুরু করে দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় পর্যন্ত আলোচনা করা হয়েছিল। আজকে আমরা শুরু করব দ্বিঘাত সমীকরণ গঠন সম্পর্কিত ধারণা থেকে, এবং এই অধ্যায়ের জন্য আমাদের আজ যে সকল বেসিক বিষয় জানা দরকার সবগুলোই আজকে আমরা এই ক্লাসে শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল দিয়ে যদি সেই সমীকরণটি নির্ণয় করতে বলা হয়, তাহলে আমরা খুব সহজেই সেটি নির্ণয় করতে পারি এই ফর্মুলাটি ব্যবহার করে। এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। একটি সমীকরণের যদি একটি মূল আলফা এবং আরেকটি মূল বিটা হয়, তাহলে এই সূত্র অনুযায়ী সেই সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। এই ফর্মুলাটা আমরা দুইভাবে এক্সপ্লেন করতে পারি। উৎপাদক উপপাদ্য অনুযায়ী যদি আমরা জিনিসটাকে এক্সপ্লেন করি, তাহলে প্রথমে আমরা ধরে নিই একটি দ্বিঘাত সমীকরণের দুটি মূল হলো আলফা ও বিটা। তাহলে উৎপাদক উপপাদ্য অনুযায়ী এক্স মাইনাস আলফা ও এক্স মাইনাস বিটা এই দুইটি হবে এই সমীকরণের দুটি উৎপাদক। তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়ালস টু 0। এখানে যদি আমরা গুণ করে দেই, তাহলে এক্স এর সাথে এক্স গুণ হয়ে এক্স স্কোয়ার মাইনাস এক্স বিটা মাইনাস এক্স আলফা প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। এখানে যদি মাইনাস এক্স কমন নেওয়া যায়, তাহলে আমাদের সেই আকারটা চলে আসে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। মূল সহগ সম্পর্ক থেকেও আমরা এই ফর্মুলাটা পাই, যেমন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এর দুটি মূল যদি আলফা বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, আলফা বিটা ইকুয়ালস টু সি বাই এ। গত ক্লাসে তোমাদেরকে মূল সহগ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল। তাহলে এই সমীকরণের সহগগুলোকে যদি আমরা মূলের সাহায্যে প্রকাশ করতে চাই, আমাদের এখানে যেটা দরকার সেটা হলো বি বাই এ এবং সি বাই এ। কারণ আলফা এবং বিটার মধ্যে যে সম্পর্ক, দুইটার যোগফল এবং দুইটার গুণফল, দেখো এখানে মাইনাস বি বাই এ এবং সি বাই এ। এই জন্য এই সমীকরণকে আমরা এ দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়ালস টু 0। এখন এই বি বাই এর পরিবর্তে আমরা আলফা প্লাস বিটা বসাতে পারবো, কিন্তু এখানে যেহেতু মাইনাস রয়েছে, কাজে আমাদেরকে বসাতে হবে মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস সি বাই এর পরিবর্তে আমরা বসাতে পারি আলফা বিটা ইকুয়ালস টু 0। এই কনসেপ্টটা ব্যবহার করে যে ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসে, তাদেরকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। এক, সরাসরি তোমাকে একটি সমীকরণে দুটি মূল দেওয়া থাকবে এবং সেই সমীকরণটি নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রে আমাদের এই যে আলফা বিটা বা যদি নিউমেরিক্যাল ভ্যালু না থাকে, তাহলে সেই ভ্যালুটা বের করার জন্য একটা সাপোর্টিং ইকুয়েশন থাকে। দ্বিতীয় যেটা, সেটা হলো একটি সমীকরণের মূলকে অপর সমীকরণের মূলের মাধ্যমে প্রকাশ। যে অঙ্কগুলো এরকম হয়, যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে। পরবর্তীতে আমরা এই কনসেপ্ট ব্যবহার করে কিভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এবার চলো আলোচনা করা যাক সাধারণ মূল নিয়ে। সাধারণ মূলের জন্য দুইটি দ্বিঘাত সমীকরণ বিবেচনা করতে হয়। প্রত্যেকটি দ্বিঘাত সমীকরণের দুইটি করে মূল থাকে। মনে করো একটি সমীকরণের দুটি মূল হলো 2 এবং 5, এবং অপর সমীকরণের দুটি মূল হলো 2 এবং 3। তাহলে দেখো এই দুইটা সমীকরণের মূলগুলোর মধ্যে একটি মূল কমন, সেটা হলো 2, এবং এই 2ই হলো তাদের সাধারণ মূল। মূলের ক্ষেত্রে একটি বিষয় তোমরা আগে থেকেই জানো বা তোমাদেরকে এর আগে বলা হয়েছে, সেটা হলো কোনো সমীকরণের মূল হলো সেই জিনিস বা সেই সংখ্যা যেই সংখ্যাটা এক্স এর পরিবর্তে যদি সেই সমীকরণে বসানো হয়, তাহলে সেই সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে সাধারণ মূল হলো এমন একটা মূল যে মূলটা উভয় সমীকরণকেই সিদ্ধ করবে। এখন পরীক্ষায় প্রশ্ন আসে, দ্বিঘাত সমীকরণে সাধারণ মূল থাকার শর্ত নির্ণয় করো, বা এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। এখন সাধারণ মূল একটাও হতে পারে, যেমন এখানে তোমাদেরকে যে উদাহরণটা বলা হয়েছে এটা। আবার সাধারণ মূল দুইটাও কিন্তু হতে পারে, একটা সমীকরণে দুইটি মূলই সাধারণ মূল। এখন আমরা দেখব কোন শর্তে দুটি সমীকরণের কেবল একটি সাধারণ মূল থাকতে পারে এবং কোন শর্তে দুটি সমীকরণের উভয় মূলই সাধারণ মূল হতে পারে, যেটা আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে চলো দেখা যাক। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এবং এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান এক্স প্লাস সি ওয়ান ইকুয়ালস টু 0, এই দুটি সমীকরণের একটি সাধারণ মূল হলো আলফা। তাহলে কি হবে, এই আলফাটা এই দুইটা সমীকরণকে সিদ্ধ করবে। তার মানে এক্স এর পরিবর্তে আমরা আলফা বসাতে পারবো। যদি প্রথম সমীকরণে এক্স এর পরিবর্তে আলফা বসাই, তাহলে আমরা পাবো এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়ালস টু 0,
এবং যদি দ্বিতীয় সমীকরণে আমরা x এর পরিবর্তে আলফা বসাই তাহলে a1 আলফা স্কোয়ার প্লাস b1 আলফা প্লাস c1 ইকুয়ালস টু 0। সো এখান থেকে বজ্রগণন পদ্ধতিতে আমরা এই অংশটা পাবো, আলফা স্কোয়ার ডিভাইডেড বাই bc1 মাইনাস b1c ইকুয়ালস টু আলফা ডিভাইডেড বাই ca1 মাইনাস c1a ইকুয়ালস টু 1 বাই ab1 মাইনাস a1b। এখন যদি আমরা দুইটা করে অংশ বিবেচনা করি, এখানে আলফা স্কোয়ার ডিভাইডেড বাই bc1 মাইনাস b1c ইকুয়ালস টু 1 বাই ab1 মাইনাস a1b, এই দুটো অংশ বিবেচনা করলে আমরা আলফা স্কোয়ারের মান পাবো এবং এই দুটো অংশ বিবেচনা করলে আমরা আলফার মান পাবো। এখন যদি আমরা এই দ্বিতীয় অংশ থেকে আলফার মান প্রথম অংশে বসিয়ে দেই তাহলে আমরা পাবো bc1 মাইনাস b1c ডিভাইডেড বাই ab1 মাইনাস a1b, অর্থাৎ এই অংশটা ইকুয়ালস টু এই যে আলফার মান যেটা এটার স্কোয়ার ca1 মাইনাস c1a ডিভাইডেড বাই ab1 মাইনাস a1b হোল স্কোয়ার। এখান থেকে আমরা যদি আড়াআড়ি গুণ করে দেই তাহলে আমরা এই লাইনটা পাবো এবং এটাই হলো আমাদের নির্ণয় শর্ত। এখন ইনকেস যদি দুইটা মূলই সাধারণ মূল হয় তাহলে প্রথম সমীকরণ থেকে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ এবং আলফা বিটা ইকুয়ালস টু সি বাই এ। দ্বিতীয় সমীকরণ থেকে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি ওয়ান বাই এ ওয়ান এবং আলফা বিটা ইকুয়ালস টু সি ওয়ান বাই এ ওয়ান। যেহেতু উভয় মূলই সাধারণ মূল, কাজেই আলফা প্লাস বিটা এই দুটাকে ইকুয়াল ধরে আমরা এই দুটো অংশকে ইকুয়াল বলতে পারি, আবার আলফা বিটা এই দুটাকে ইকুয়াল ধরে আমরা এই দুটো অংশকে ইকুয়াল বলতে পারি এবং ফাইনালি এই দুটা অংশকে যদি আমরা একত্র করে দেই তাহলে যা পাবো এটাই হলো আমাদের নির্ণয় শর্ত। একই ধরনের একটা শর্তের সাথে তোমরা এর আগেও পরিচিত হয়েছ, যেটা ছিল সরল রেখায়, এবং কোন ক্ষেত্রে সেটা আমরা ব্যবহার করতাম বা কোন ক্ষেত্রে সেই শর্তটা আমরা পেয়েছিলাম, যখন দুইটা সরলরেখা একই সরলরেখা নির্দেশ করবে। তাহলে আমরা এখানে কনক্লুশন করতে পারি যে যখন দুইটি দ্বিঘাত সমীকরণের উভয় মূলই সাধারণ মূল হবে তো তারা আসলে একই সমীকরণ হয়ে যায়। তো এই ছিল আমাদের সাধারণ মূল সম্পর্কিত যে কনসেপ্ট। দ্বিঘাত সমীকরণের পরবর্তী যে কনসেপ্টটা আমাদের দরকার হয় সেটা হলো মূলের প্রতিসম রাশির মান নির্ণয় সম্পর্কিত কনসেপ্ট। প্রতিসম রাশিটা কেমন? যেমন আলফা ও বিটা কোনো দ্বিঘাত সমীকরণের মূল হলে আলফা ও বিটা সম্বলিত কোনো রাশিতে আলফার পরিবর্তে যদি বিটা এবং বিটার পরিবর্তে যদি আলফা লেখা হয় তাহলে যদি রাশিটির কোনো পরিবর্তন না হয় তখন রাশিটিকে মূলের প্রতিসম রাশি বলে। যেমন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটা একটা প্রতিসম রাশি, এবং বিটার পরিবর্তে যদি আলফা বসানো হয় তাহলে দেখো একই জিনিস চলে আসবে। একইভাবে আলফা স্কোয়ার বিটা প্লাস আলফা বিটা স্কোয়ার প্রতিসম রাশি। এই হলো আমাদের দ্বিঘাত সমীকরণ সম্পর্কিত যেই কনসেপ্টগুলো জানা প্রয়োজন সেগুলো। এখন আমাদের জানতে হবে ত্রিঘাত সমীকরণ থেকে যেই ধরনের কোশ্চেনগুলো আসে সেগুলো রিলেটেড কিছু কনসেপ্ট এবং বহুপদীর কিছু মৌলিক উপপাদ্য রয়েছে, সেই উপপাদ্যগুলো। আমরা চলে যাব পরবর্তী অংশে, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। Hello everyone, this is Sadi. He reads in class 11 and he loves mathematics. But after a long break of study for the pandemic situation, he got a serious problem with mathematics. Now, as he says, mathematics is boring. Mathematics is hard. I do not understand it. I hate it. Until he found Math Tonic. Everything you need to feel the mathematics. Each handnote contains student-friendly basic discussion, categorized problem solve, all amusing technique for solving MCQ, and a lot of practice problem. After solving Math Tonic, all his problems disappear. Disappear? Yeah, disappear. Why are you saying it like that? For effect. And now, as he says, math is interesting, math is easy, I understand it, and I love it. You can be like Sadi, read my handnote, join my live classes, and all your problems disappear. Disappear? Yeah, disappear. তাহলে চলো শুরু করা যাক আবার আমাদের পরবর্তী যে কনসেপ্ট, অর্থাৎ বহুপদী সম্পর্কিত
কতিপয় উপপাদ্য এবং ত্রিঘাত সমীকরণের যে কনসেপ্টগুলো রয়েছে সেগুলো। আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে 4টি উপপাদ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। তার মধ্যে প্রথমটি হলো ভাগশেষ উপপাদ্য। যদি কোনো বহুপদীকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করা হয় তাহলে তার ভাগশেষ হবে এফ অফ এ, যখন বহুপদীটা হলো আমাদের এফ অফ এক্স। তাহলে আমরা একটা বহুপদী যদি ধরে নেই এফ অফ এক্স ইকুয়াল টু পি নট এক্স টু দি পাওয়ার এন প্লাস পি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডট 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 পি এন মাইনাস ওয়ান এক্স প্লাস পি এন। বহুপদীর ক্ষেত্রে যেটা হয় ভেরিয়েবলের ঘাত, সর্বোচ্চ ঘাত যেটা থাকে সেখান থেকে এক করে কমতে কমতে শেষে গিয়ে শূন্য হয়ে যায়, অর্থাৎ লাস্ট টার্মটা যেটা থাকে সেটা থাকে আমাদের ধ্রুবক টার্ম। এটা হলো বহুপদীর সাধারণ ফরম্যাট। এখন আমাদের উপপাদ্য অনুযায়ী এই বহুপদীকে যদি আমরা এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি তাহলে তার ভাগশেষ হবে এফ অফ এ, যদি এক্স মাইনাস বি দ্বারা ভাগ করি তার ভাগশেষ হবে এফ অফ বি, যদি এক্স মাইনাস টু দ্বারা ভাগ করি তাহলে তার ভাগশেষ হবে এফ অফ টু। ওকে, তাহলে বলো তো যদি এক্স মাইনাস ফাইভ দ্বারা ভাগ করা হয় তাহলে তার ভাগশেষ কি হবে? এফ অফ ফাইভ। আচ্ছা, এখন এটা প্রমাণ করার জন্য লেট আমরা এফ অফ এ এখান থেকে বের করে নেই। তাহলে সুতরাং আমরা পাবো এফ অফ এ ইকুয়ালস টু শুধুমাত্র এক্স যে সমস্ত জায়গায় রয়েছে সেই জায়গাগুলোতে এ বসিয়ে দিতে হবে। তাহলে পি নট এ টু দি পাওয়ার এন প্লাস পি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ডট 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 প্লাস পি এন মাইনাস ওয়ান এ প্লাস পি এন। এখন আমরা যদি এফ অফ এক্স থেকে এফ অফ এ বিয়োগ করে দেই তাহলে আমরা যেটা পাবো এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ইকুয়ালস টু, দেখো আমাদের এই সম্পূর্ণ পলিনোমিয়াল থেকে এই সম্পূর্ণ পলিনোমিয়াল অংশটুকু কিন্তু সাবস্ট্রাক্ট হচ্ছে। তাহলে দ্বিতীয় যে পলিনোমিয়ালটা অর্থাৎ এফ অফ এর যে মানগুলো এই সবগুলো মাইনাস হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। এখন আমাদের এখানে কিছু সিমিলারাইজেশন থাকবে, সহগের সিমিলারাইজেশন, যেমন এক্স টু দি পাওয়ারের সহগ ছিল পি নট আর এখানে এ টু দি পাওয়ারের সহগ হলো পি নট। তাহলে এই দুইটার মধ্যে থেকে কিন্তু আমরা পি নট কমন নিতে পারবো যখন আমরা বিয়োগ করব। তো একবার যদি লিখে দেই, দেখো পি নট ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন। একইভাবে আমাদের আসবে পি ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ডট 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 আপ টু পি এন মাইনাস ওয়ান। যদি কমন নেই তাহলে আমরা পাবো এক্স মাইনাস এ, এবং লাস্ট টার্ম যেটা থাকবে দেখো পি এন, এটা কিন্তু পরবর্তী পলিনোমিয়ালের যে লাস্ট টার্ম এটা যেহেতু নেগেটিভ হয়ে যাবে এই দুটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে আমরা কিন্তু স্পষ্টতই যেটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা টার্মের মধ্যে আমরা যখন ফ্যাক্টরাইজেশন করব তখন এক্স মাইনাস এটা থাকবে। যেমন ধরো এন এর মান যদি 2 হয়, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। তো এইভাবে পাওয়ার যতই বাড়তে থাকুক আমরা একেবারে বা কমতে থাকুক লাস্ট টার্ম যেটা দেখো এইখানেও আমাদের এক্স মাইনাস এ রয়েছে, কাজে সবগুলাই এক্স মাইনাস এ দ্বারা ভাগ হবে। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের এই যে এফ অফ এক্স মাইনাস এফ অফ এ এটা এক্স মাইনাস এ দ্বারা বিভাজ্য। তাহলে আমরা যদি এটাকে এইভাবে লিখি যে এক্স মাইনাস এ এটা হলো তার একটা উৎপাদক ইনটু বাকি যে পলিনোমিয়াল অংশটা থাকবে সেটাকে আমরা কিউ অফ এক্স দ্বারা ডিনোট করে দিলাম, কিউ অফ এক্স, যেখানে কিউ অফ এক্স হলো তার ভাগফল। আচ্ছা, তাহলে আমরা এখানে ফাইনালি লিখতে পারি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এ ইন্টু কিউ অফ এক্স প্লাস এফ অফ এ। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এফ অফ এক্স ইকুয়ালস টু এই অংশটা হলো তার ভাগফল প্লাস এই অংশটা হলো তার ভাগশেষ। সুতরাং এফ অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এফ অফ এ। নর্মালি এই ধরনের প্রমাণগুলো পরীক্ষায় আসে না, কিন্তু এবছর যেহেতু একটা অধ্যায় থেকে একাধিক কোশ্চেন হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দুইটা সৃজনশীল হতে পারে শুধুমাত্র এই অধ্যায় থেকেই, তো এই জন্য এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষায় চলে আসতে পারে। তাই এটার প্রমাণটাও তোমাদের ভালোভাবে দেখতে হবে। দ্বিতীয় যে উপপাদ্যটি রয়েছে এটার প্রমাণ হয়তো পরীক্ষায় আসবে না, বাট তোমাদের জেনে রাখা ভালো, সেটা হলো উৎপাদক উপপাদ্য। তোমরা আগে হয়তো পড়েছো এটা 9-10-এ। এই উপপাদ্যে বলা হয়েছে বহুপদী সমীকরণ এফ অফ এক্স ইকুয়াল টু 0 এর একটি মূল এ হলে এক্স মাইনাস এ হবে এফ অফ এক্স এর একটি উৎপাদক। তাহলে আমরা ভাগশেষ উপপাদ্য যদি ব্যবহার করি এটা খুব সহজে আমরা প্রমাণ করতে পারবো। এক্স ইকুয়াল টু এ সমীকরণটিকে সিদ্ধ করে, যেহেতু তার মূল হলো এ, এখানে আমাদের উৎপাদকেই এটা ক্লেম করা হয়েছে, তাহলে সুতরাং এফ অফ এ ইকুয়ালস টু 0। আর ভাগশেষ উপপাদ্য থেকে আমরা জানি এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস এ ইন্টু কিউ অফ এক্স প্লাস এফ অফ এ। এফ অফ এ যদি 0 হয় তাহলে আমাদের থাকবে এক্স মাইনাস এ ইন্টু কিউ অফ এক্স। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে এফ অফ এক্স বহুপদীটি এক্স মাইনাস এ দ্বারা বিভাজ্য। আর যখনই বিভাজ্য হয়ে যাচ্ছে আমরা বলে দিতে পারি এক্স মাইনাস এ হলো এফ অফ এক্স এর একটি উৎপাদক। খুব সিম্পল। নেক্সট যেটা রয়েছে আমাদের সেটা হলো n ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণের সর্বোচ্চ n সংখ্যক মূল থাকে। এই প্রমাণটাও পরীক্ষায় আসার মতো একটা প্রমাণ বা আসতে পারে। উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি
যে একটি দ্বিঘাত সমীকরণের মূল থাকবে 2টি, যেহেতু x এর সর্বোচ্চ ঘাত হলো 2। একটি ত্রিঘাত সমীকরণের মূল থাকবে 3টি, যেহেতু x এর সর্বোচ্চ ঘাত হলো 3। এইভাবে x এর সর্বোচ্চ ঘাত যদি 100 হয় তাহলে সেই সমীকরণের 100টি মূল থাকবে। x এর সর্বোচ্চ ঘাত যদি 500 হয় সেই সমীকরণের 500টি মূল থাকবে। ওকে, এই উপপাদ্যটি প্রমাণ করার জন্য আমরা যেটা করি সেটা হলো একটি পলিনোমিয়াল ধরে নেই, পলিনোমিয়াল ইকুয়েশন। let f of x equals to a naught x to the power n plus a1 x to the power n minus 1 plus dot 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 up to an, এইটা ইকুয়ালস টু 0। এখন এই যে বহুপদীটা, এই বহুপদী সমীকরণের একটি মূল r1 আমরা ধরে নিলাম। তাহলে একটি মূল যদি r1 হয়, আমরা এর আগে যে দুইটা উপপাদ্য দেখলাম, ভাগশেষ উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্য, সেখান থেকে আমরা কিন্তু লিখতে পারি উৎপাদক উপপাদ্য থেকে যে f of x equals to x minus r1 into q1x। যেহেতু r1 আমাদের একটি মূল, তার মানে x minus r1 হবে তার একটি উৎপাদক। আর এখানে এই যে q1x এটা হচ্ছে আরেকটা বহুপদী রাশি। এখন এই যে q1x একটি বহুপদী রাশি, তাহলে এই বহুপদীতেও x থাকবে। এখন প্রশ্ন হলো সেই বহুপদীর সর্বোচ্চ ঘাত কত হবে। আমাদের একটি উৎপাদককে যখন আমরা আলাদা করে ফেলেছি, দেখো এখানে x মাইনাস r1, এই x দিয়ে যখন আমরা পরবর্তী পলিনোমিয়ালকে গুণ করব, গুণ করার ফলে x এর ঘাত কিন্তু আমাদের সর্বোচ্চ যেই ঘাতটা তার থেকে বেশি হতে পারবে না, অর্থাৎ x টু দি পাওয়ার n এর বেশি হতে পারবে না, আবার কমও হতে পারবে না। তাহলে x দ্বারা কাকে গুণ করলে x টু দি পাওয়ার n পাওয়া যাবে? ডেফিনেটলি x টু দি পাওয়ার n মাইনাস 1। সুতরাং আমরা লিখতে পারি যে এই যে q1x এই যে বহুপদীটা, এটার সর্বোচ্চ ঘাত হবে n মাইনাস 1। সুতরাং q1x ইকুয়ালস টু 0 সমীকরণটিরও একটি মূল থাকবে এবং সেই মূলটা ধরে নিলাম আমরা r2। তাহলে q1x ইকুয়ালস টু আমরা লিখতে পারি x মাইনাস r2 ইন্টু q2x। তাহলে সুতরাং f of x ইকুয়াল টু x মাইনাস r1 ইন্টু x মাইনাস r2 ইন্টু q2x। এই পদ্ধতি আমরা যদি n সংখ্যকবার প্রয়োগ করি তাহলে আমরা কি পাবো? f of x ইকুয়ালস টু a naught x minus r1 into x minus r2 dot 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 up to x minus rn equals to 0। এখানে a naught হলো মুখ্য সহগ এবং r1 r2 dot 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 rn হচ্ছে f of x এর n সংখ্যক মূল। যদি সমীকরণের n সংখ্যকের অধিক মূল থাকে এরকম একটি মূল, তাহলে আমরা ধরে নেই লেট সেটা হলো s। তাহলে x equal to s যদি আমরা বসাই, সেটাও সমীকরণকে সিদ্ধ করার কথা। এখানে আমরা যেটা করতেছি, ধরে নিচ্ছি আমাদের n সংখ্যকের বেশি মূল থাকবে এবং সেই রকম একটা মূল ধরলাম আমরা s। এখন যদি কোনো কারণে একটা কন্ট্রাডিকশন তৈরি হয় যে না এটা সম্ভব না, তখন আমরা বলে দেব শুধুমাত্র n সংখ্যকই মূল থাকে। তাহলে আমরা এই যে s যে মূলটা ধরলাম, এটা যদি আমরা ইকুয়েশনে বসাই দেই, অর্থাৎ f of s এই জায়গায় যদি বসাই, তাহলে আমরা পাবো a naught s minus r1 s minus r2 dot 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 s minus rn equals to 0। যেহেতু s কে r1 r2 dot 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 rn থেকে ভিন্ন ধরা হয়েছে, সুতরাং আমরা বলতে পারি s minus r1 s minus r2 dot 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 s minus rn এর কোনো উৎপাদকের মান শূন্য হবে না। কেন শূন্য হবে না? কারণ এটা ইকুয়াল না, ডিফারেন্ট, আলাদা। s এবং এই যে r1 r2 dot 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 rn এদের কারো মান এক হবে না। তো যেহেতু শূন্য হবে না, তাহলে আমাদের তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে না, অর্থাৎ f of s not equal to 0, অর্থাৎ f of x equal to 0 সমীকরণের মূল s হতে পারে না। তাহলে কি দাঁড়াচ্ছে যে n ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণের সর্বোচ্চ n সংখ্যকই মূল থাকে। এক্ষেত্রে একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, সেটা হলো f of x equal to 0 সমীকরণের মূলগুলি সবসময় ভিন্ন ভিন্ন নাও হতে পারে। কোনো একই মূল একাধিকবার থাকলে তাকে আমরা পুনরাবৃত্তি মূল বলি, রিপিটেড রুটস। আরেকটি উপপাদ্য যেটা যে একটি বহুপদী সমীকরণের জটিল মূল অনুবন্ধী যুগলে থাকে। তাহলে দেখো এমসিকিউতে থাকে অনেক সময়, তোমাকে যদি বলা হয় একটি দ্বিঘাত সমীকরণের একটি মূল হলো আলফা প্লাস আই বিটা লেট, তাহলে আরেকটি মূল কি হবে? আলফা মাইনাস আই বিটা, যেহেতু তারা অনুবন্ধী যুগল আকারে থাকে। আচ্ছা, এই ছিল আমাদের বহুপদী সম্পর্কিত যে কয়েকটি উপপাদ্য সেগুলো। তো ফাইনালি আমাদের আজকের ক্লাসটা আমরা শেষ করব ত্রিঘাত সমীকরণের যে কনসেপ্ট। এখানে জাস্ট দুটা জিনিস, একটা হলো ত্রিঘাত সমীকরণের মূল এবং সহগের মধ্যে যে সম্পর্ক সেটা,
আর ত্রিঘাত সমীকরণের মূলের প্রতিসম রাশি। এবার চলো একটা ত্রিঘাত সমীকরণ বিবেচনা করা যাক। এ নট এক্স কিউব প্লাস এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস এ টু এক্স প্লাস এ থ্রি ইকুয়ালস টু 0। এই সমীকরণের যেহেতু তিনটি মূলই থাকবে, আমরা ধরে নিলাম সেগুলো হলো আলফা, বিটা, গামা। এখন আমাদের কয়েকটা জিনিস এক্ষেত্রে বের করতে হবে, সেটা হলো এই তিনটা মূলের যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা, এই তিনটা মূলের দুইটা দুটি করে গুণ করে তাদের যোগফল, অর্থাৎ আলফা ইন্টু বিটা প্লাস বিটা ইন্টু গামা প্লাস গামা ইন্টু আলফা সাইক্লিক আকারে, এবং এই তিনটার গুণফল আলফা, বিটা, গামা। আমরা দ্বিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্কগুলো যেভাবে বের করেছি বা যে প্যাটার্নে পেয়েছি, অনেকটা সেই প্যাটার্নে আমরা এই তিনটা মান পেয়ে যাব। তবে এখানে কয়েকটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে অঙ্ক করার ক্ষেত্রে, যেগুলো কাজে লাগবে। সেটা হলো ত্রিঘাত সমীকরণের মূলগুলো যদি সমান্তর প্রগমনভুক্ত থাকে, সমান্তর প্রগমনে থাকে, কোশ্চেনে উল্লেখ থাকবে বা বলে দেবে এরকম, তখন মূলগুলোর সাধারণ আকার হলো আলফা মাইনাস বিটা, আলফা এবং আলফা প্লাস বিটা। আর যদি গুণোত্তর প্রগমনভুক্ত থাকে তাহলে তাদের সাধারণ আকার হবে আলফা বাই বিটা, আলফা, আলফা বিটা। আর যদি ভাজিত প্রগমনে, অর্থাৎ সমান্তর প্রগমনের গুণবোধক বিপরীত, যেটা হারমোনিক অ্যাকচুয়ালি, যদি ভাজিত প্রগমনে থাকে তাহলে মূলত্রয়ের সাধারণ আকার হবে 1 বাই আলফা মাইনাস বিটা, 1 বাই আলফা, 1 বাই আলফা প্লাস বিটা। তো এই কয়েকটা বিষয় তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। আর ফাইনালি আরেকটা কনসেপ্ট যেটা আমাদের বেসিক অংশ শেষ করে দেবে এই অধ্যায়ের, সেটা হলো ত্রিঘাত সমীকরণের মূলের প্রতিসম রাশি। ওকে, এখন একটা ত্রিঘাত সমীকরণের তিনটা মূল যদি আলফা, বিটা, গামা হয়, তাহলে দেখো এই রাশিটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, এই রাশিতে আলফা বিটার অবস্থান পরিবর্তন করলে আমরা পাবো এরকম বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। আবার বিটা ও গামার অবস্থান বদল করলে আমরা পাবো আলফা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে রাশিতে আমরা পরিবর্তন করতেছি বা মান বসাচ্ছি, সেই রাশি, এই রাশি এবং এই রাশি তিনটা কিন্তু একই রাশি, কোনো পরিবর্তন হয় নাই। তো এভাবে কোনো রাশিতে যে কোনো দুইটি মূলের স্থান বিনিময়ের ফলে যদি রাশিতে কোনো পরিবর্তন না ঘটে তাহলে রাশিটিকে প্রতিসম রাশি বলে, সিমেট্রিক এক্সপ্রেশন। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এমন ছিল, ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রেও একই রকম। তো এই ক্ষেত্রে তিনটা রূপ হয় সাধারণত, যে আলফা প্লাস বিটা প্লাস গামা, অথবা আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, অথবা আলফা বিটা গামা। প্রতিসম রাশিতে সামেশন চিহ্নটা ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রেই। প্রতিসম রাশিগুলো যেই সকল পদের যোগফল দ্বারা গঠিত, তাদের যে কোনো একটি পদের বাম পাশে সামেশন চিহ্ন ব্যবহার করে সংক্ষিপ্ত আকারে লেখা হয়। সেই আকারগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে বা তোমাদের পরিচিত থাকা উচিত। এই হলো আমাদের বহুপদী ও বহুপদী সমীকরণ সম্পর্কিত যে কনসেপ্ট, বেসিক কনসেপ্ট। পরবর্তী ক্লাস থেকে আমরা গাণিতিক সমস্যা সমাধান করবো ইনশাল্লাহ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু সিলেবাসকে সংক্ষিপ্ত করা হয়েছে, তো সংক্ষিপ্ত সিলেবাস হওয়ার কারণে যে অধ্যায়গুলো দেওয়া হয়েছে এই অধ্যায় থেকে কোনো কিছু সংক্ষিপ্ত করা যাবে না। অর্থাৎ নর্মাল সময়ে হয়তো আমরা ইম্পর্টেন্ট অঙ্কগুলো ভালোভাবে করতাম, তুলনামূলক কম ইম্পর্টেন্ট বা যেগুলো পরীক্ষায় সাধারণত আসে না বা আসতো না সেগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করতাম। কিন্তু এখন আর সেই সুযোগটা নাই। একটা অধ্যায় থেকে যখন দুইটা সৃজনশীল হবে, যে অঙ্কটাকে তুমি একেবারেই সিলি ভাবতেছো, যেটা হয়তো পরীক্ষায় আসবেই না বা না আসারই কথা, তো পরীক্ষার হলে গিয়ে দেখবে যে সেই অঙ্কটা চলে আসছে, তা আসতেই পারে। এই জন্য যতটা ডিটেলস করা যায় এই অধ্যায়গুলো করার চেষ্টা করতে হবে। তাহলে তোমরা সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আমরা টাইপ বাই টাইপ এই অধ্যায়ের সবগুলো অঙ্ক করার চেষ্টা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।